ঢাকা থেকে নেত্রকোনা, বিরিশিরি, কমলাকান্দা একদিনে ঘুরে আসা আর কোনো কঠিন কাজ নয় যদি থাকে সঠিক প্ল্যান। কোথায় যাবেন, কীভাবে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন সব কিছু জানতে হলে আমাদের এই ভিডিওটিও শেষ পর্যন্ত দেখুন। ঢাকা থেকে নেত্রকোনা দুইভাবে যাওয়া যায়। প্রথমটি হলো ট্রেনে। ঢাকার কমলাপুর থেকে রাত 10:15-তে হাওড়া এক্সপ্রেস একটি ট্রেন যায়। সেই ট্রেনে আপনারা চলে যেতে পারেন নেত্রকোনা অথবা ঠাকুরকোনা। সেখান থেকে অটো ভাড়া করে চলে আসতে পারেন কমলাকান্দা পর্যন্ত। কমলাকান্দা থেকে আবার অটো করে বাকি জায়গাগুলো আপনাকে ঘুরতে হবে। আমরা গিয়েছিলাম বাসে। রাত 10টায় আমরা চলে গিয়েছিলাম মহাখালী বাস স্ট্যান্ডে। মহাখালী বাস স্ট্যান্ড থেকে 10:30টায় নেত্রকোনার উদ্দেশ্যে অনেকগুলো বাস ছাড়ে বিভিন্ন দিকে। তো আমরা বাস নিয়েছিলাম কমলাকান্দার বাস, যে বাসটি রাত 10:30টায় কমলাকান্দার উদ্দেশ্যে মহাখালী থেকে ছেড়ে যায়। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া হলো, আপনারা চাইলে নাম্বার নিয়ে নিতে পারেন। বাসটি কমলাকান্দা পৌঁছলো সকাল 4:30টায়। তো আমরা কমলাকান্দার বাজার নেমে, বাজারটা বেশ বড়ই, হালকা পাতলা নাস্তা করে নিলাম। দু একটা দোকান খুলেছিল। এই কমলাকান্দা থেকে আপনাকে অটো ভাড়া করে বাকি জায়গাগুলোকে ঘুরতে হবে। তো আমরা অটো ঠিক করে নিলাম। কমলাকান্দা থেকে চন্দ্রডাঙ্গা হিলসে যাবে প্রথমে, সেখানে কিছু দূর সময় কাটে তারপরে আমরা আসবো পাতলাবনে। পাতলাবন থেকে বঙ্গটিলা আসবো। বঙ্গটিলা থেকে আমাদেরকে নামিয়ে দিবে সোমেশ্বরী নদী ঘাটে। পুরোটার জন্য ভাড়া নিয়েছিল 1200 টাকা। আপনারা বার্গেনিং করে নেবেন, সময় স্থান ভেদে ভাড়া কম বেশি হতে পারে। আমরা রওনা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভোরের আলো ফুটতে ফুটতেই রাস্তার দুই পাশে গ্রামীণ পরিবেশ। আমরা এখন রওনা যাচ্ছি চন্দনডাঙ্গি হিলসের দিকে, যেটা আমাদের প্রথম স্পট। আমরা অটো যোগে যাওয়ার পাশাপাশি পাশে আমরা চলে আসলাম চন্দ্রডাঙ্গা হিলস যে জায়গাটি, এখানে আসলে চন্দ্রডাঙ্গা হিলসগুলো ওই পাহাড়গুলো, যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়গুলো মূলত ভারতের অংশ, সমভূমিটা বাংলাদেশের অংশ। এই অংশটা বেশ শুনশান, নীরবতা, কোনো যান্ত্রিক আওয়াজ নেই। ভোরের ভোরের সময়টুকু যারা আসে সবার ভালোই লাগে, আমাদেরও ভালো লেগেছিল। দূরের কুয়াশা দেখা যাচ্ছে। এই অংশতেই সবাই থাকে। সামনে কিছু বাড়ি আছে, বাড়িগুলা গারোদের, বাঙালিরা ওখানে থাকে না। কিছু ধান ক্ষেতও দেখতে পাচ্ছেন, ধান ক্ষেত। চন্দ্রডাঙ্গা হিলসের সামনে কিছু ধান ক্ষেত। এখানে বেশ ভালো সময় কাটবে। চন্দ্রডাঙ্গা হিলসের পাশে সামনে কিছু দোকানও আছে, বেশ কিছু দোকানপাটও আছে। আপনার চাইলে এই দোকানগুলো থেকে কিছু কিনতে পারেন। মনে রাখবেন, এই দোকানে অধিকাংশ পণ্যই হলো ভারতীয় পণ্য। বাটার ট্রেডিংয়ের মাধ্যমে এই পণ্যগুলো বাংলাদেশে আসে এবং এই পণ্যগুলো গারোরা নিয়ে আসে। আর বাংলাদেশের অংশের জায়গাটাকে বলে পাঁচগাঁও। এই পাঁচগাঁওর আশেপাশের জায়গাটা এতটাই সুন্দর, এতটাই গ্রামীণ, যেখানে যান্ত্রিকতা বলে কিছু নেই। এইসব দোকান থেকে চাইলে কিছু নিতে পারেন, নাও নিতে পারেন। আমরা কিছু নিয়ে নিই। তো এগুলা শেষে আমরা চলে যাব পাতলাবনের দিকে। এটা আরেকটা স্পট, এটা নাকি বাংলার কাশ্মীর বলে। এই দেখতে পাচ্ছেন চকলেট, বিস্কিট, অনেক কিছু পাওয়া যায়, সব হলো ভারতীয় পণ্য। আমরা এখন রওনা দেবো পাতলাবনের দিকে। যাওয়ার পথে একটা ঘোড়া গাড়ি দেখলাম এবং একটা নদী আমাদের সামনে পড়লো। নদীর নাম হলো মহাদেব, যেটা পাহাড়ি নদী, মাটির রাস্তা, গ্রামীণ পরিবেশ। আমরা এখানে কিছুটা সময় পার করেছি। নদীর পানিটা বেশ ঠান্ডা। আমরা নদীতে নেমেছিলাম, পা ভিজিয়েছিলাম, ঘোরাঘুরি করেছিলাম। কিছুটা সময় আমরা এখানে কাটিয়েছি এবং আমাদের অনেক ভালো লেগেছিল। চাইলে আপনারাও এখানে কিছুটা সময় কাটাতে পারেন। দূরের পাহাড়গুলো ভারতের এবং ওই পাহাড়ের ঢলেরই অংশ এই পানি। এবং অনেকেই এখান থেকে বালু উত্তোলন করতেছে, স্থানীয় লোকজন। স্টিলের ব্রিজ, এখানে অটো সরাসরি যেতে পারে না, তো আমাদেরকে নামতে হয়েছিল। অটো খালি পার হলো, আমরা পায়ে হেঁটে পার হলাম এবং নদীতে কিছুটা সময় কাটালাম।
এরপরে আমরা চলে যাব পাতলাবনের দিকে। এই পাতলাবনকে বলা হয় নেত্রকোনার কাশ্মীর বা বাংলার কাশ্মীর। পানি অনেকটা কম, এখনও পাহাড়ি ঢলের সময় পুরো নদীটা ভরে যায়। পানিটা অনেক স্বচ্ছ, নিচে বালি সব দেখা যাচ্ছে। অনেকেই সাথে যারা ছিল নদীতে পা ভেজাচ্ছে, হাঁটাহাঁটি করতেছে। এখানে পানি অত বেশি গভীর না, হাঁটু জল পানি, খুব সহজে এখানে ঠান্ডা পানি উপভোগ করা যায়। তো আমরা অনেকখানি সময় এখানে সময় দিয়েছি এবং আশেপাশে ঠান্ডা পরিবেশটা উপভোগ করেছি। আমরা চলে এসেছি পাতলাবনে। এটা পাতলাবনের একটা অংশ, যেটা নাকি বাংলায় কাশ্মীর বলে। এই সেই পাতলাবন, আসলে এখানে বন ওরকম কিছু নয়, এটা খোলা মাঠ। সামনে যে পাহাড়, এগুলো ভারতের, এবং গাছ টাছ কম, এই জন্য হয়তো পাতলাবন কোনোভাবে নাম হয়েছে। জায়গাটা বেশ সুন্দর, ধুলাবালি মুক্ত, এবং এই পাহাড়গুলো থেকে গারোরা আসে। গারোরা এসে বাঙালিদের সাথে পণ্য বিনিময় করে। আমাদের সাথে কিছু গারো দেখা হয়েছিল, এই দুই একজন তারা পণ্য বিনিময় করে পাহাড়ে চলে যাচ্ছে। বেশ পরিশ্রমী এরা। আরও কিছু কারোর সাথে দেখা হয়েছিল, তারা অনেক ভারী পণ্য নিয়ে যাচ্ছে। কী পণ্য নিয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাইনি, দেখতেও দেয়নি। তো এটা আমরা শেষ করে আবার ওটা যুগে চলে যাচ্ছি হলো বঙ্গটিলার দিকে। যাওয়ার পথে দুপাশে অনেক সবুজ বনভূমি, অনেক সমতল ভূমি। বলে রাখি, আপনার পাতলাবন থেকে বঙ্গটিলা যাওয়ার পথে মাঝখানে বেশ কিছু বাজার পড়বে। আপনারা যে কোনো এক জায়গা থেকে খাবার খেয়ে নিতে পারেন। খাবার অনেক দাম কম তুলনামূলকভাবে ঢাকা শহর থেকে, এবং খাবারগুলো খুব ভালোই আমাদের কাছে লেগেছে। আমরা চলে এসেছি বঙ্গটিলায়। বঙ্গটিলা আসলে এটা তো পাহাড়, উঁচু পাহাড়, যে পাহাড়টাকে বঙ্গটিলা বলে। যদিও ওই পাহাড়টা ভারতীয়। যে অংশ থেকে ভিডিওটা করা হয়েছে এটা আসলে বাংলাদেশের পাহাড়। এই ছোটো ছোটো টিলা, এই দুটো বাংলাদেশের মধ্যে, এবং দূরে যে বড় সবুজ ঘাসে ভরা পাহাড় দেখতেছেন, এগুলো ভারতের অংশ। নিচ থেকে আমি দেখাবো, নিচে চলে আসে। নিচের অংশে সমভূমিটা বাংলাদেশের। এই গরু ছাগল এগুলো বাংলাদেশের মধ্যে খাচ্ছে। এই যে বড় পাহাড়টা, এটা ভারতের অংশ। এই যে পিলার আর সীমান্ত পিলার, উপরে পাশে ভারতের। এই পাহাড়টাকে মূলত বঙ্গটিলা বলে। বিজিবি আমাদেরকে মানা করে দিয়েছে উপরে ওঠার জন্য, যেন আমরা উপরে উঠিনি। তো জায়গাটা বেশ শুনশান। এখন আমরা চলে আসলাম গণেশ্বর নদীতে বঙ্গটিলা থেকে। এটা আরেকটা নদী। এই নদীটা আসলে 7 শহীদের যে মাজার আছে সেটার পাশে অবস্থিত। এখান থেকে 5 মিনিটের হাঁটার দূরত্ব। আমরা এখানে নেমেছি ঠান্ডা পানি উপভোগ করার জন্য, এবং গরম ছিল। আমরা গিয়েছিলাম সামারে, তো ঠান্ডা পানি গায়ে লাগলে ভালো লাগে। হাত পা ভিজিয়ে নিতে পারেন, ওনাকে গোছুলো করে। আপনাকে দেখাচ্ছি পাথর, গণেশ নদীর পাথর। এই পাথরগুলো ভারতের মেঘালয় রাজ্য থেকে পাহাড়ি ঢলে ভেসে আসছে। ছোটো ছোটো পাথর, বড় পাথর আমরা পাইনি। পাথরগুলো বেশ সুন্দর। এই দুই ভাই গোসল করতেছে। আমরা গোসল করিনি, কিন্তু তারা বেশ আনন্দ নিয়ে ঠান্ডা পানিতে গোসল করছে। মনে হয় অনেক তৃপ্তি পাচ্ছে। আমরা চলে আসলাম 7 শহীদের মাজারে। এই সেই 7 শহীদের মাজার। মুক্তিযুদ্ধে 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়, যাদের কবর এখানে দেওয়া হয়। পরবর্তীতে এটাকে 7 শহীদের মাজার নামকরণ করা হয়। এই সাদা বাউন্ডারি করা, ভিতরে 7টা কবর, যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। এখানে 7 জন মানুষ আছে, এবং একটা নেম প্লেট আছে যেখানে 7 জনের পরিচয়, নাম, এবং কে কার বাড়ি কোথায় ছিল সব দেওয়া আছে। এই মাজারের আশপাশে জায়গাটায় প্রচুর গাছ লাগানো আছে, যার ফলে জায়গাটা অনেক ঠান্ডা। এবং এই জায়গাটার বৈশিষ্ট্য হলো জায়গাটার এই 3 পাশেই ভারত। জায়গাটার 3 পাশেই ভারত,
এক পাশে মানে সামনে এবং দুই পাশে ভারত, শুরু একটা জায়গা বাংলাদেশের। ওই যে দূরে নদী পার হয়ে একটা ব্রিজ দেখছেন, ব্রিজটা ভারতের অংশ। আসলে সীমান্তটা খুব অদ্ভুত। এই ভাইও ঘুরতে আসছে, ভাইয়ের দেখা হয়েছিল, সেও ভ্রমণ প্রেমী, সে বহু দেশ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার অভিজ্ঞতা আছে। এই মাজারের অংশ কাছ থেকে দেখানো হচ্ছে। বিজিবির একটা সাইনবোর্ড আছে যে এখানে আর ক্রস করবেন না, তো আমরা ক্রস করিনি। তো গাছপালা থাকে, জায়গাটা অনেক ঠান্ডা, তো আমাদের খুব ভালো লেগেছে। আপনারাও এসে ঘুরে যেতে পারেন। এই ভাইয়ের সাথেও দেখা হলো, ভাইটাও অনেক ভ্রমণপ্রেমী। এখন আমরা চলে যাব সোমেশ্বর নদীতে ঘাটে। এই সোমেশ্বর নদী ঘাট আমরা অটোযোগে আসলাম বঙ্গটিলা থেকে, সাতশহীদের মাজার থেকে এই ঘাটে আমরা অটো ছেড়ে দিলাম। অটো ছেড়ে দিয়ে এই ঘাট, আগে এখানে ফেরি ছিল, এখন বাঁশ আর কাঠ দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে, মানুষ হেঁটে হেঁটে পার হয়। তো আমরা হেঁটে পার হলাম। পার হওয়ার পরে যে বাজার, সেটাকে বলা হয় শিবগঞ্জ বাজার। আর এই পাশের যে ঘাট, এটাকে বলা হয় দুর্গাপুর সদর। দুর্গাপুর সদর, দুর্গাপুরটা উপজেলা, সেটা সদর অংশ। তো আমরা পার হচ্ছি, অনেক বাতাস ছিল, ভালোই লাগে এরকম একটা বাঁশের ব্রিজ পার হইতে। অনেকে মাছ ধরতেছে এই সোমেশ্বরী নদী স্বচ্ছ পানিতে। ব্রিজ পার হওয়ার পর যে বাজারটা, সেটা হলো শিবগঞ্জ বাজার। এই বাজারে আমরা দুপুরে খাবার সেরে নিয়েছিলাম এবং এই বাজার থেকে অটো ঠিক করে আমাদেরকে যেতে হবে বিরিশিরিতে। আমরা অটো ঠিক করে বিরিশিরিতে চলে আসলাম। আপনাদের বলে রাখি, আমরা শিবগঞ্জ বাজার থেকে বিরিশিরি, বিজিপুর চিনামুন্ডি পাহাড়, বিজিবি ক্যাম্প, বিজিবি ক্যাম্পের পাশে কমলা বাগান এবং বিজিবি ক্যাম্পের পাশে সোমেশ্বরী নদী পয়েন্ট, 3টে জায়গা ঘুরে প্রায় 4 ঘন্টার সময় নিয়ে আবার শিবগঞ্জ বাজারে ফিরে এসেছিলাম। আমরা ভাড়া দিয়েছিলাম 700 টাকা। তো সময়কাল ভেদে 600 টাকা, 700 টাকা, 800 টাকা ভাড়া হতে পারে, আপনারা মিলে নেবেন। এই চিনামাটি পাহাড় দেখতে পাচ্ছেন, পানিটা অনেক স্বচ্ছ। অনেকে পাহাড়ে উঠছে, আমরাও পাহাড়ে উঠবো। আসলে জায়গাটা খুব একটা বড় না, আমি যেরকম মনে করেছিলাম প্রথমে যে অনেক বড় হবে। পাহাড়টা ছোটোই, লেকটা লম্বাটে, লেকটা খুব একটা বড় না। লেকটা বড়ই, বাট অত বেশি বড় না। তো শুনশান নীরবতা। এখানে যদিও লেখা আছে যে গোসল করা নিষেধ, তবুও অনেকে গোসল করতেছে, চাইলে আপনিও করতে পারেন। আর তো আমার মনে হয় লেকটা একটু গভীর, সাবধানতা অবলম্বন করা ভালো। তো এখানে আমরা অনেকখানিটা সময় থেকেছি। এই বিদেশির এই লেকের পাশে যেসব চিনামাটি পাহাড়, এছাড়াও পিছন দিকে আরেকটা পাহাড় আছে, অনেকেই সেখানে যায় না, বাট আমরা গিয়েছিলাম, আমরা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো পিছন দিকের একটা অংশ, সাদামাটির পাহাড় এবং তার লেক। এখানে মানুষ একটু কম আসে, অনেক সময় এই পানিটা নাকি অনেক স্বচ্ছ থাকে, তো আমরা স্বচ্ছ পানি পাইনি। আমরা যে পানি পেয়েছি সেই পানির ছবি, ভিডিও আপনাকে দেখাচ্ছি। তো বাংলাদেশের মানুষ আসলে বিদেশিতে এসে ময়লা করা ছাড়া নেই, সারা বাংলাদেশে ময়লা করে ফেলছে। বিদেশিটা মানে পরিষ্কার, বাট যারা আসে খাবার খেয়ে, খাবার অংশ, বিস্কিটের প্যাকেট এই লেকে ফেলে লেকটা ময়লা করে ফেলছে। তো আমার অনুরোধ থাকবে প্রকৃতিটাকে এভাবে নোংরা না করা থেকে বিরত থাকা। তারপর আমরা চলে যাব বিজিবি পয়েন্টের সোমেশ্বরী নদীর পয়েন্ট। আসলে আমরা এখন শেষের দিকে চলে আসছি, প্রায় বিকেল হয়ে গেছে, বিকেল করে আসর নামাজ পার হয়ে গেছে, দিনে 1 ঘন্টা বাকি। আমরা এই সোমেশ্বরী নদীর এই পয়েন্ট দেখব, এরপরে কমলা বাগান দেখে আমরা রওনা হব নেত্রকোনার দিকে। নেত্রকোনা 2 ভাগে যাওয়া যায়। এক, আপনি সরাসরি সিএনজি শিবগঞ্জ বাজার দুর্গাপুরে এসে সরাসরি সিএনজি করে যেতে পারেন। আর আমরা আসছিলাম শিবগঞ্জ বাজার এসে, শিবগঞ্জ বাজারে এসে সোমেশ্বরী নদী ব্রিজ পার হয়ে অটো ঠিক করেছিলাম কংস নদীর ঘাট, দেউডুকুন ঘাট পর্যন্ত। সময় লাগবে 40-50 মিনিট, ভাড়া নেবে 300 থেকে 400 টাকা। এবং এই সোমেশ্বরী পয়েন্ট থেকে চাইলে নৌকার যোগে আপনারা ঘুরতে পারেন এবং নৌকা যোগে জিরো পয়েন্টে যেতে পারেন।
তো আমরা নৌকা দিয়ে ঘুরেছিলাম। পানি কম থাকায় আসলে নৌকা বেশি দূর যেতে পারে না, কিছুক্ষণ পর পর এটে পড়ে। আমরা চলে এসেছি কমলা বাগানে। আসলে সময় স্বল্পতার কারণে আমরা খুব একটা বেশি ভিতরে যেতে পারিনি, তো আপনাদের কিছু অংশ দেখাচ্ছি। এই কমলা বাগান শেষ করে আমরা আসলে ফিরবো। আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আমি কিছু আগে বলেছি যে শিবগঞ্জ বাজার থেকে আমরা ডিউটিকোন ঘাটে যাব, কক্সবাজারের ডিউটিকোন ঘাট, যেখানে অটো যোগে যেতে হবে, ভাড়া পড়বে 300 থেকে 400। আমরা ঘাটে গিয়ে বৃষ্টি পেলাম এবং বৃষ্টি পরে ঘাট নৌকা পার হলাম। নৌকা পার হয়ে আবার কক্সবাজার পার হয়ে অটো যোগে নেত্রকোনায় চলে গেলাম। এই ঘাটে ভাড়া নেবে 300 থেকে 400। নেত্রকোনা গিয়ে রাত 11:50 একটা ট্রেন আছে, মোহনগঞ্জ এক্সপ্রেস। সেই মোহনগঞ্জ এক্সপ্রেস যুগে আমরা ঢাকায় ভোর 5টায় চলে আসলাম। এই ছিল আমাদের ভ্রমণের বিস্তারিত। ধন্যবাদ।